দীপাবলি মানেই আলোর উৎসব, নতুন নতুন পোশাক, অনেক রকমের উপহার। সম্প্রতি কর্পোরেট সেক্টরে একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। একটি কর্পোরেট সেক্টরে কর্মচারীদের টেবিলে দেখা যাচ্ছে সাজানো অনেক রকমের উপহার। জানা যাচ্ছে কোম্পানিতে কর্মরত তাদের কর্মচারীদের জন্য এই উপহার দেওয়া হয়েছে কোম্পানির তরফে। কী ভাবছেন? এটা নতুন কিছু নয়, তো আগেও হয়েছে। কিন্তু একই দেশে ঠিক ভিন্ন রূপ দেখা যাচ্ছে। দেশের কর্মজগতের সঙ্গে যুক্ত যারা দেশের বাহুবল বলা হয়, দেশের শ্রমিক, তারা বেশ বিগত কিছু বছর ধরে মজুরিতে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছে না। কারণটা হলো বিগত 8 বছর ধরে জাতীয় ন্যূনতম মজুরিতে কোনো পরিবর্তন করেনি কেন্দ্রীয় সরকার। কি এই জাতীয় ন্যূনতম মজুরি? আসুন জেনে নিই। জাতীয় ন্যূনতম মজুরি হলো দেশব্যাপী সর্বনিম্ন মজুরি যা নিয়োগকারী সংস্থা তাদের কর্মীদের দেয়। এই মজুরি রাজ্য শিল্প, পেশা এবং দক্ষতা স্তরের উপর নির্ভর করে। 2015 সালে 1 জুলাই থেকে ভারতে জাতীয় ফ্লোর লেভেলে ন্যূনতম মজুরি কার্যকর হয়। এই মজুরিটি প্রত্যেক রাজ্যগুলির জন্য শ্রমিকদের নির্ধারিত ন্যূনতম মজুরি। কোনো রাজ্য শ্রমিকদের এর থেকে কম মজুরিতে কাজ নির্ধারণ করতে পারবে না। সাধারণভাবে দেশের দৈনন্দিন জিনিসপত্রের দাম বৃদ্ধির সঙ্গে একটি ভারসাম্য রেখে জাতীয় ফ্লোর লেভেলের ন্যূনতম মজুরিতে পরিবর্তন করে কেন্দ্রীয় সরকার। কিন্তু 2017 পর থেকে এখনও পর্যন্ত জাতীয় ফ্লোর লেভেলে কোনো পরিবর্তন হয়নি। 1996 সালে 35 টাকা প্রতিদিন, 1998 সালে 40 টাকা প্রতিদিন, 1999 সালে 45 টাকা প্রতিদিন, 2001 সালে 50 টাকা প্রতিদিন, 2004 সালে 66 টাকা প্রতিদিন, 2007 সালে 80 টাকা প্রতিদিন, 2009 সালে 100 টাকা প্রতিদিন, 2011 সালে 115 টাকা প্রতিদিন, 2013 সালে 137 টাকা প্রতিদিন, 2015 সালে 160 টাকা প্রতিদিন, 2017 সালে 196 টাকা প্রতিদিন। হিসেব অনুযায়ী 2017 সালের পর থেকে ন্যূনতম মজুরিতে কোনো পরিবর্তন করেনি কেন্দ্রীয় সরকার। যেখানে 2017 থেকে 2025-এর মধ্যে মুদ্রাস্ফীতি ব্যাপক হারে পরিবর্তন হয়েছে, জিনিসপত্রের দামেও ব্যাপক ফারাক। কিন্তু দৈনন্দিন দামের ভারে কার্যত পেট চালাতে দায় হয়ে উঠছে দৈনিক শ্রমিকদের। জাতীয় ফ্লোর লেভেলের ন্যূনতম মজুরির হার কেন্দ্রীয় সরকার কার্যত করলেও রাজ্যগুলির এতে বাধ্যবাধকতা থাকে না। অর্থাৎ রাজ্য চাইলে এই হারে পরিবর্তন করতে পারে, যার ফলে বেশ কিছু রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি নিজে নির্ধারিত হার যেটা দেওয়া আছে কেন্দ্রের তরফ থেকে তার থেকেও কম মজুরিতে কাজ করাচ্ছে শ্রমিকদের। আন্দামান ও নিকোবর 633 টাকা প্রতিদিন, অন্ধ্রপ্রদেশ 130 থেকে 598 টাকা প্রতিদিন, অরুণাচল প্রদেশ 250 টাকা প্রতিদিন, অসম 296 টাকা 68 পয়সা প্রতিদিন, বিহার 428 টাকা প্রতিদিন, চণ্ডীগড় 532 টাকা প্রতিদিন, ছত্তিশগড় 401 টাকা 42 পয়সা প্রতিদিন, দাদরা ও নাগের হাভেলি 496 টাকা প্রতিদিন, দিল্লি 710 টাকা প্রতিদিন, গোয়া 537 টাকা থেকে 532 টাকা প্রতিদিন, গুজরাট 487 টাকা থেকে 496 টাকা প্রতিদিন, হরিয়ানা 423 টাকা 14 পয়সা প্রতিদিন, হিমাচল প্রদেশ 371 টাকা থেকে 400 টাকা প্রতিদিন, জম্মু ও কাশ্মীর 311 টাকা প্রতিদিন, ঝাড়খণ্ড 425 টাকা থেকে 468 টাকা প্রতিদিন, কর্ণাটক 494 টাকা 11 পয়সা থেকে 558 টাকা 80 পয়সা, মধ্যপ্রদেশ 393 টাকা প্রতিদিন, মহারাষ্ট্র 339 টাকা 53 পয়সা থেকে 385 টাকা 82 পয়সা প্রতিদিন, নাগাল্যান্ড 176 টাকা প্রতিদিন, পাঞ্জাব 419 টাকা 22 পয়সা প্রতিদিন, রাজস্থান 285 টাকা প্রতিদিন, ত্রিপুরা 411 টাকা প্রতিদিন, উত্তরপ্রদেশ 300 টাকা থেকে 333 টাকা প্রতিদিন, উত্তরাখণ্ড 776 টাকা 57 পয়সা থেকে 482 টাকা 26 পয়সা প্রতিদিন, পশ্চিমবঙ্গে 297 টাকা 383 পয়সা প্রতিদিন। সংসদে শ্রমিকদের নয়া মজুরির হার নিয়ে বেশ আলোচনা হয়, বিরোধীদের মধ্যে বিশাল তুমুল হইহট্টগোল হয়, কিন্তু আজ পর্যন্ত কোনো আলোচনা বাস্তবায়ন হয়ে ওঠেনি। ভারতের শ্রমশক্তিতে অংশগ্রহণের হার বৃদ্ধিতে
প্রবণতা ক্রমশ বেড়ে চলেছে। 2025 সালের সেপ্টেম্বরে সামগ্রিকভাবে 5 মাসে সর্বোচ্চ 55.3% স্তরে পৌঁছেছে শ্রমশক্তির হার। 2025 সালের সেপ্টেম্বরেই 15 বছর বা তার বেশি বয়সী মহিলাদের হার 34.1% বৃদ্ধি হয়েছে। দেশ জুড়ে বাড়ছে কর্মহীনতার হার। বেকারত্বের হার বৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। গোটা ভারতবর্ষ জুড়েই শ্রমিকের উপর একটা ধারাবাহিক আক্রমণ নামছে। সবচেয়ে বড় যে জায়গাটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে ন্যূনতম মজুরি, যা সরকার নির্ধারিত একটা ব্যাপার ছিল এবং বলা হয়েছিল যে সেটা লাগু করা হবে। সেটা কিছুই করা হয়নি, বরং ক্রমাগত ন্যূনতম মজুরি দেশ জুড়েই আনস্কিল ওয়ার্কারদের জন্য বিশেষ করে কমে যাচ্ছে। স্কিল্ড ওয়ার্কারদের ক্ষেত্রে অবশ্যই ব্যাপারটা একটু অন্যরকম। কোথাও কোথাও তাদের মজুরি বেড়েছে, সেটা অস্বীকার করা যাবে না। কিন্তু তার সাথে আরেকটা জিনিস অদ্ভুত দাঁড়াচ্ছে, সেটা হলো এই যে গুজরাট এবং মহারাষ্ট্রতে পার্টিকুলারলি শ্রমের ঘন্টা বেড়ে গেছে। দিনে 8 ঘন্টা করে কাজ এবং 8 ঘন্টা বিশ্রাম এবং 8 ঘন্টা আপনার হচ্ছে রিক্রিয়েশন বা অন্য কিছু যাবে। এটা হচ্ছে একটা আইএলওর ওরিয়েন্টেশন, যেটা না হয়েছিল যে সেই পুরোনো মেদিবস রেস্তোরাঁকে মান্যতা দিয়ে। বোঝাই যাচ্ছে যে একটা পরিষ্কার আক্রমণ শ্রেণী হিসেবে শ্রমিকের উপর নামছে এবং আরো বেশি করে নামবে। অথচ গোটা শ্রমিক শ্রেণী এখন কতগুলো নিজেদের যে ক্ষুদ্র বিষয়, সেটা ধর্মই বলুন বা স্থানীয় পরিচিতি রাজনীতি বলুন, তাতে অনেক বেশি করে ইনভলভ হয়ে যাচ্ছে। সংসদে বামেদের শক্তি যত কমেছে, তত বেশি করে এই ইস্যুটাকে সামনে আনার মতো জায়গায় থাকা যে কি বলে রাজনৈতিক দল, তার অভিজ্ঞতা কমে গেছে। আমার খুব অবাক লাগে, আমাদের এখানে আমাদের রাজ্যে একটা দল আছে তৃণমূল কংগ্রেস, তারা এই বিষয়গুলো নিয়ে সংসদে কতবার মোদী সরকারের বিরুদ্ধে নেমেছেন এবং রাজ্যে কি আইন পাস করেছেন, এগুলো খেয়াল করলেই বুঝতে পারবেন রাজনীতির ভাষাটাই বদলে যাচ্ছে খুব খারাপ। যেটা যারা আক্রান্ত হচ্ছেন তারা শ্রেণী হিসেবে সামনে এগিয়ে আসছেন না, বরং তারা জাত পাত ধর্ম সবকিছুতে বিভক্ত হয়ে নিজেদের মধ্যে মারামারিটা অনেক বেশি করে করছে। এটা ভালো কথা না, এবং এটা বেশি দিন চললে পরে আমাদের এখানে শ্রমিক শ্রেণী আরো খারাপ অবস্থার মধ্যে পড়বে, কোনো সন্দেহ নেই। অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে যে টেকনোলজি, যে লেবার রিডিউসিং যে ইম্প্যাক্টটা সেটা অনেক বেশি হচ্ছে এখন। আর দ্বিতীয় যেটা হচ্ছে যে আমাদের দেশের রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত সেই অর্থে মানুষের পক্ষে নয়, মানে সাধারণ মানুষের পক্ষে নয়, তাদের বিপক্ষে। সাধারণ মানুষের মজুরি নিয়ে কেউ খুব একটা ভাবছে না, ট্রেড ইউনিয়নগুলোও খুব একটা বলছে না, তাদের সেটা ভাবনার মধ্যে নেই। আমরা মন্দির মসজিদ ইত্যাদি নিয়ে অনেক বেশি মাথা কমাচ্ছি, কিন্তু বেসিক যে জিনিসগুলো নিয়ে আমাদের ভাবার কথা সেটা ভাব। এর ফলে যেটা হচ্ছে, ভারতের মানুষের ক্রয় ক্ষমতা আপনি দেখবেন কমেছে। বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ, সাধারণ খেটে খাওয়া মানুষ, তাদের ক্রয় ক্ষমতা কমেছে। একটা যেটা অর্থের যে বা ওয়েলথ ইনইকুয়ালিটি, সেটা অনেক বেড়েছে। মানুষের হাতে প্রচুর টাকা জমেছে, সেটা স্বাভাবিক, কেননা তারা অনেক সহজে আজকে আমাদের উদ্বৃত্ত শ্রমটাকে লুট করতে পারে। আগে যে শ্রমিককে কাজে বহাল করার জন্য আপনাকে হয়তো 200 টাকা দিতে হতো, আপনি এখন সেই শ্রমিককে 200 টাকা না দিলেও আপনি আরেক শ্রমিককে কাজে বহাল করতে পারছেন, কেননা শ্রমিকের হাতে কাজ নেই অল্টারনেটিভ। আর একটা যেটা ভয়ঙ্কর ওটা হচ্ছে যে 100 দিনের কাজ, বিশেষ করে পশ্চিমবাংলার ক্ষেত্রে 100 দিনের কাজের যে প্রকল্পটা, সেখানে টাকা আটকে যেটা হলো। 100 দিনের কাজ হবে কি হতো, শ্রমিকদের এই যে চাহিদাটা সেটা থাকতো সরকারি বিভিন্ন প্রকল্পে, তো সেটা তো বন্ধ করে, সব দিক থেকে তো ভাগে পড়ছে না সাধারণ মানুষ। তারা কি করবে? তারা বাধ্য হয়ে অন্য জায়গায় যেতে হচ্ছে, কেউ বাড়ি থেকে অন্য জায়গায় কাজ। তাই সব দিক থেকে দেখতে গেলে এটা অত্যন্ত এটা খারাপ লক্ষণ তো অবশ্যই, এবং সেটার থেকে বেরোনোর রাস্তা একমাত্র সেটা হচ্ছে যে শ্রমিকদের সংগঠনকে জোরদার করা। সেটা কোনো রাজনৈতিক দলই করছে বলে আমার মনে হয়। এর মধ্যে দেশের বেশ কিছু খ্যাতনামা অর্থনীতিবিদ বিশেষজ্ঞদের বেকারত্বের হার নিয়ে তাদের দেওয়া তথ্য অনুযায়ী
গ্রামীণ এলাকায় কর্মহীনতার হার অগাস্টে 4.3% বেড়ে সেপ্টেম্বরে 4.6% হয়েছে। তার মধ্যে পুরুষ কর্মহীনতার হার 4.5% থেকে বেড়ে 4.7% হয়েছে এবং মহিলাদের কর্মহীনতার হার 4% থেকে বেড়ে 4.3% হয়েছে। এবার শহরাঞ্চলের দিকে নজর রাখলে শহরাঞ্চলে কর্মহীনতার হার অগাস্টে 6.7% থেকে বেড়ে 6.8% হয়েছে। তার মধ্যে পুরুষ কর্মহীনতার হার 5.9% থেকে বেড়ে 6% হয়েছে এবং মহিলাদের কর্মহীনতার হার 8.9% থেকে বেড়ে 9.3% হয়েছে। মে দিবসে শ্রমজীবী মানুষদের অধিকার আদায়ের দিন এবং ছুটিও পালন করি আমরা সেই দিনে। কিন্তু দিন আসে দিন যায়, শ্রমিকদের অধিকারের কথা এলেই তা আর দিনের আলো দেখতে পায় না। বাস্তবায়িত হয়ে ওঠে না তাদের দাবি। ন্যূনতম মজুরি, এই আশায় দিন গুনছেন তারা। কবে পাবেন, কবে মিলবে তাদেরকে তাদের ন্যূনতম মজুরি, এই আশাতেই দিন গুনছে দেশের বাহুবল, দেশের শ্রমিকরা। এই ধরনের আরও বিস্তারিত খবর দেখার জন্য নজর থাকুক আর প্লাসের পর্দায়।